আমি সে সময় অষ্টম শ্রেণীতে পড়তাম। মা সহ ছোট খালার বাড়ি বেড়াতে গিয়েছি। সব ভাই বোন একসাথে হইচই আনন্দে মেতেছিলাম সবাই। রোজ বিকেলে খালাতো ভাই আর পাড়ার ছেলেরা মিলে ক্রিকেট খেলা হতো। খেলার এক পর্যায়ে বল গিয়ে পড়ে পাশের এক বাড়িতে। সবাই মুখ কালো করে আছে। আজ আর সেই বলটা তাদের পাওয়া হবে না বলে। সে বাড়ির মেয়েটা অনেক ঝগড়াটে নাকি। যেই বল আনতে যাবে তার জন্য কানে ধরে ওঠা বসা অবধারিত। খেলার ছোট মাঠটার পাশেই বাড়িটা ছিল। আমি নতুন, এজন্য সবাই জোর জবরদস্তি করে আমাকে পাঠালো বলটা আনতে। আমি বল আনতে গেলাম। দেখি একটা মেয়ে বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ভালো করে দেখলাম, এমন সুন্দর মেয়ে কি করে এতটা ঝগড়াটে হতে পারে। টানা টানা চোখ, জোড়া ভুরু যুগল যেন শ্যামা। মেয়েটার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করেছে। মেয়েটা আমাকে নতুন দেখে একটু অপ্রকৃতস্থ হয়ে গেল। আমি নিজে থেকে বললাম, ম্যাডাম বলটা আমার। মেয়েটি কোনো কথা না বলে বলটা আমার সামনে এগিয়ে দিল। বল নিয়ে ফিরে আসছে, কিন্তু মেয়েটাকে আরো একবার ভালো করে দেখতে ইচ্ছে করছে। এখন খুব আমার। ঠিক তখনই মেয়েটা আমায় বলওয়ালা বলে ডাক দিল। সাথে সাথে ঘুরে দাঁড়ালাম। বললাম, আমাকে বলছেন? জি, আপনাকেই। এ পাড়ায় আগে তো আপনাকে দেখিনি। কে আপনি? আমি নিহানের খালাতো ভাই মুরাদ। আপনি? মেয়েটা বলল, আমি সামিহা। আমি আবার জিজ্ঞাসা করলাম, কোন ক্লাসে পড়েন আপনি? মেয়েটা বলল, ক্লাস 8-এ। আপনি? আমি বললাম, এ মা, আমিও ক্লাস 8-এ পড়ি। তাহলে আমরা তো এখন বন্ধু বান্ধবীই হয়ে গেলাম। সামিহা কিছু না বলে বাড়ির ভিতরে চলে যায়। বল নিয়ে ফেরার পর সবাই আমার আর সামিহার কথোপকথন শুনে অবাক হয়। তারপর থেকে সবাই সামিহাকে দিয়ে খেপায় আমাকে। আমার খারাপ লাগে না। খালার বাড়িতে যতদিন ছিলাম সবসময় সামিহার সেই চোখ, মুখের মায়া ভরা দৃশ্য ভাসত আমার সামনে। আরও 3 দিন দেখা হয় সামিয়ার সাথে। আমি প্রথম কথা বলি 2 দিন। 3 দিনের দিন সামিয়া নিজে থেকেই কথা বলে। একই ক্লাসে পড়লেও সামিহা আমাকে আপনি আর আমি সামিহাকে তুমি সম্বোধন করি। মেয়ে মানুষ মনে হয় না সহজে কোনো ছেলে মানুষকে তুমি বলতে পারে। সামিহাকে আমার ভালো লাগে। সামিহাও কথা বলার সময় আমার দিকে আর পানে তাকায়। সেবার খালার বাড়ি থেকে চলে আসতে বুকের ভিতর প্রথম এক অজানা কষ্ট অনুভব করি। এরপরে যতবার ছুটি পেতাম স্কুলে ততবারই ছুটে যেতাম খালার বাসায়। দেখা হলেই টুকটাক কথা হয় সামিয়ার সাথে। আমি রাতে ঠিক করে রাখতাম কাল দেখা হলে কি বলবো, কিন্তু সামিহা সামনে আসলে সব কিছু এলোমেলো হয়ে যায় আমার। এসএসসি পরীক্ষার পর সামিহার আম্মুর মোবাইল নাম্বার নিয়ে আসি। তারপর থেকে মোবাইলে SMS-এ কথা বলতাম। আর এইচএসসি পরীক্ষার পর অনার্স ফার্স্ট ইয়ারে মোবাইল কিনে সামিহা। সামিহার আম্মু আমাকে অনেক পছন্দ করেন। বাসার আশেপাশে দেখলেই বাড়িতে ডেকে নিতেন গল্প করতে। আমি ঢাকার এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আর সামিহা ফেনীর এক কলেজে ভর্তি হয় বাড়ির থেকে কাছের জন্য। এভাবে কথা বলতে বলতে কখন যে আমরা দুজন এক হয়ে যাই ঠিকভাবে বুঝতে পারি না আমি। সারা দিন রাত সামিহার খোঁজ না নিলে নিজেকে অসমাপ্ত লাগতো আমার। আর সামিহাও একবার মোবাইলে চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে যায়, পরের দিন কল দিলে কান্নায় ভেঙে পড়ে মেয়েটা। তখনই সিদ্ধান্ত নেই আমরা সারা জীবন একসাথে কাটাবো। কেউ কাউকে ছাড়া একদিনও চলতে পারি না। একদিনের কষ্ট 1000 দিনের মতো হয়ে যায়। এতদিনের কথাই কখন আমাদের ঝগড়া হয়নি। কোনো কারণে কেউ রাগ করলে অন্যজন নিজেকে শান্ত রাখতাম। বেশ চলছে এভাবে। হঠাৎ বাড়ি থেকে সামিহার বিয়ে দেওয়ার জন্য সামিহার বাবা অস্থির হয়ে পড়েন। সামিহা আমার কাছে অনেক কান্নাকাটি করে কিছু একটা করতে বলে। আমি তখন আন্টির সামিহার আম্মুর সাথে কথা বলে বোঝাতে সক্ষম হই, কিন্তু আমাকে শর্ত দেওয়া হয়েছিল নিজের একটা চাকরি জোগাড় করতে হবে। যত দ্রুত পারি তবেই সামিহাকে বিয়ে করতে পারবো, তার আগে নয়। সামিহার বাবা বেকার কোনো ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবে না বলে, তাহলে যে তিনি সমাজের মানুষের কাছে ছোট হয়ে যাবেন। আমাদের বাড়িতে আব্বা আম্মা সবাই রাজি ছিলেন সামিহা সুন্দরী মেয়ে ভালোর জন্য। অনার্স শেষ করেই একটা বেসরকারি চাকরিতে যোগদান করি।
তারপর ঘরোয়াভাবেই বিয়েটা সম্পন্ন হয় আমাদের। বিয়ের পর 1 বছর ঢাকায় থাকি আমরা। জীবনের এত প্রশান্তি সুখ আর কখনো পাইনি আমি যতটা সামিয়ার সাথে থাকাকালীন পেয়েছি। 1 বছর পর সামিয়া প্রেগনেন্ট হলে আমার খুশির অন্ত থাকে না। অফিসের কাজের চাপের জন্য সামিহাকে বাড়িতে রেখে আসি। এ সময় ওর অনেক যত্নের প্রয়োজন বলে। সামিহাকে বাড়িতে রেখে আসার পর আমার দিনগুলো অনেক কষ্টে কাটে। সামিহা আমার অবস্থা বুঝে ওই অবস্থায় ঢাকা আসতে চাইলে আমি বারণ করি। সুস্থ স্বাভাবিকভাবে আমাদের এক কন্যা সন্তান পৃথিবীতে আসে। আমার আর সামিহার নামের সাথে অক্ষর মিলিয়ে মেয়ের নাম সামা রাখি। আগে মাসে 2 অথবা 3 বার বাড়িতে গেলেও সামা হওয়ার পর প্রতিটা সপ্তাহে বাড়িতে যেতাম। সন্তানের প্রতি এক বাবার কতটা আত্মার সম্পর্ক টান তাই প্রথম বুঝতে পারলাম। মা মেয়েকে ছেড়ে আসার সময় কষ্টে আমার বুকের ভেতরটা কেঁদে উঠত, কিন্তু চোখ কাঁদতো না। ছেলে মানুষ বলে কথা, ছেলেদের এত সহজে কাঁদতে হয় না। 6 মাস পর সামিহা মেয়ের সহ ঢাকায় গেলাম। গাড়ি থেকে নামার পর আমি কি একটা কাজের জন্য সামিহার মেয়েকে রাস্তার এক পাশে রেখে অন্য পাশে যাই। অন্য পাশে দাঁড়িয়ে আছে আমি। সামিয়া হঠাৎ সামাকে কোলে নিয়ে এপাশে আসতে চাইছে। আমি হাত দিয়ে বারবার নিষেধ করছি যে আমি আসছি তোমাদের কাছে, কিন্তু সামিয়া কি বুঝলো কে জানে। আমার চোখের সামনে রাস্তা পার হওয়ার সময় একটা বাস এসে সামিহার উপর দিয়ে চলে যায়। আমি চিৎকার করে দৌড়ে ওদের কাছে আসি। মুহূর্তে সেখানে অনেক লোক জড়ো হয়। সামিহার মাথার মগজটা রাস্তায় লাফাচ্ছিল, আর সামাকে আমি দেখতে পারি নাই কোথায় হারিয়ে গেছে আমার কলিজাটা। মাথার মগজটা নিয়ে সামিহার রক্তাক্ত মাথার ভিতর রাখছিলাম আর আল্লাহ আল্লাহ বলে চিল্লাতে থাকি। তারপর আমার আর কিছু মনে নেই। অতিরিক্ত কষ্ট সহ্য করতে না পারায় আমার ব্রেন স্ট্রোক করে। বয়স কম থাকায় সেবার বেঁচে যাই, কিন্তু কথা বলার শক্তিটুকু হারাই ফেলি আমি। অবশ্য আমি চাই না কথা বলতে, যেখানে আমার সামিহা আর সামা নাই। গ্রামের বাড়ির সামনে ওদের কবর দেখে কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়ি আমি। সে সময় পরিবারের মানুষ আম্মার কাছে অনেক মানসিক সাপোর্ট পাই। কোনোদিন রাতে ঘুম ভাঙলে আমার বুকের ভিতরটাই ভেঙে চুরমার হতো কষ্টে। চারিদিকে হাহাকার, শূন্য লাগতো সবকিছু। এতটা খারাপ লাগতো ভাষায় বোঝাতে পারবো না। গলা কাটা মুরগির মতো ছটফট লাগে তখন নিজের। সবসময় নিজেকে ঘরবন্দি করে রাখতাম। এজন্য আব্বু ওনার ব্যবসার দায়িত্ব আমায় দেন। আমি কথা বলতে পারি না, এজন্য সবকিছু দ্রুত লিখে দেই। অল্প দিনে ব্যবসায় সফল হই, কিন্তু কষ্ট লাগে খুব বাড়ির সামনে কবর দুটো দেখে। তাই সপরিবারে শহরের বাড়িতে এসে থাকা শুরু করি। এই 5 বছরে আল্লাহর রহমতে ব্যবসাটাকে সফলভাবে অনেক দূরে নিয়ে যাই। আজ অনেক বছর পর নানা বাড়িতে গেলে একটা মেয়েকে আমার চোখে লাগে, তার নাম আমার অজানা। এরপর আরো কয়েক পৃষ্ঠা ভর্তি লেখা আমার আচরণের কথাই লিখছেন মনে হয়। আর পড়তে পারলাম না। আমার চোখের পানি কোনো কথা শুনছে না। ডায়েরির পাতা ভিজে গেছে। মানুষটার জীবনে এত কষ্ট, আর আমিও কত অত্যাচার করেছি। ডায়েরিটা বন্ধ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওনার আনা নীল রঙের শাড়ি ও চুড়ি পরলাম। খোপা করছি, কিন্তু বেলি ফুলের মালা আজ কোথাও নেই। আবার চোখ থেকে পানি পড়ছে। নিজেকে সামলিয়ে চুল খোলা রেখে রুম থেকে বের হলাম। ওনার খোঁজে পুরো বাড়ির প্রতিটা রুম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। এখন আমার বুকের ভিতরে ঝড় উঠছে কালবৈশাখী। যতক্ষণ খুঁজে না পাচ্ছি ওনাকে, এই ঝড় থামবে না। ছাদের কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ মনে হওয়ায় দৌড়ে ছাদে যাই। ছাদের একপাশে দাঁড়িয়ে পশ্চিম আকাশের রক্তিম সূর্য দেখছিলেন তিনি। এক দৌড়ে পিছন থেকে জড়ায় ধরি ওনাকে আর কেঁদে ক্ষমা চাই আমার এতদিনের আচরণের জন্য। তখন উনি আমার ঠোঁটে ওনার একটা আঙ্গুল রেখে চুপ করতে বলে আমায়, সেই সাথে চোখের পানি মুছে দেয়। এপাশ ফিরে উনিও জড়িয়ে ধরে আমায় মাথায় হাত বুলায়। খোলা চুল দেখে নিজেই খোপা বেঁধে তার বাগানের কয়েকটা ফুল ছিঁড়ে গুজে দেয় খোপায়। সেই সাথে আমার কপালে তার 2 ঠোঁটের আলতো ভালোবাসার ছোঁয়া দেয়। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরি তাকে, আর বলি সারা জীবন এভাবে জড়িয়ে থাকবো আপনাকে, যেন আমাদের কলিজা দুটো মিশে এক হয়ে থাকে। সমাপ্ত।